ইরফান রেগে বলে, আবার মানে মানে করছো? শোনো, বউকে আদর করব। সেই রাতে একটু টাচ করেছিলাম। ওকে এনে দাও যাও। এই ফালতু বিয়ে ক্যান্সেল। তারেক নেওয়াজ খুক খুক করে কেসে উঠল। ভদ্রলোক কথা বলার মতো ভাষা খুঁজে পায় না। এটা তার ছেলে। কিভাবে সম্ভব? সন্দেহ প্রকাশ করলে তো তার আবার ভাত বন্ধ হয়ে যায়। কিন্তু সে যে তার ছেলেকে চিনতে পারছে না। মায়রার হাওয়া লেগে এমন হয়েছে। কিন্তু মায়রা তো যথেষ্ট লজ্জাবতী মেয়ে, তার ছেলের এই রূপ কোনো গুহায় লুকিয়েছিল। তারেক নেওয়াজকে চুপ দেখে ইরফান আবারও রেগে বলে, তুমি কি আমার বউকে এনে দিবে, নাকি আমি তোমার বউকে লুকিয়ে রাখার অ্যারেঞ্জ করব? তারেক নেওয়াজ চোখ বড় বড় করে তাকায়। অটোমেটিক তার হাত বুকে চলে যায়। থেমে থেমে বলে, আমি কিভাবে তোমার বাবা হয়ে গেলাম? ইরফান তার বাবার কথা বুঝল না, বাইরে যেতে যেতে বলে, ওকে আমি নিজেই খুঁজে নিচ্ছি আমার বউকে। বাট তুমি প্রিপারেশন নাও, নেক্সট 1 মান্থও তুমি তোমার বউ ছাড়া থাকছ। ইটস ফাইনাল। তারেক নেওয়াজ হতভম্ব চোখে ছেলের প্রস্থান দেখলেন। মায়েরা সকাল সকাল তার কাছে আবদার করেছিল সে পার্লারে গিয়ে সাজবে। তারেক নেওয়াজ বলেছিল বাড়িতে আসতে বলে দিয়েছে মেকআপ আর্টিস্টদের। কিন্তু মায়েরা মানেনি। সে আবদার করেছে পার্লারে গিয়েই সাজবে, ওখানে ফারাহও আসবে। দুজন একসাথে সাজবে। বাচ্চা মেয়ে। বাবার কাছে আবদার করেছে। সে বাবা হয়ে কি করে মেয়ের ওইটুকু আবদার ফেরাবে? ইরফান ঘুমিয়েছিল, কিন্তু এখন তার বৌহারা হতে হচ্ছে। আহ, এই ছেলের জন্য কবে না জানি বুড়ো বয়সে তার বউকে একেবারে হারিয়ে ফেলতে হয়। বিড়বিড় করে, নির্লজ্জ ছেলে, বাবার পিছে লাগতে লজ্জা করে না তোমার? শুধু আমার বউকে দূরে ঠেলে দিল হয়েছে। তোমাকে তোমার বউয়ের ঝাঁটার বাড়ি খাওয়াবো আমি বলে দিলাম। ইরফান আবারও পুরো বাড়িতে মায়রাকে খুঁজেছে, কিন্তু পায়নি। কাউকেই পাচ্ছিল না। সবশেষে রাতুলকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করলে জানায় মায়রাসহ তাদের সব কাজিনরা পার্লারে গিয়েছে, তবে সে ঠিকানা জানে না। ইরফান আবারও তার বাবার কাছে আসে। তারেক নেওয়াজ তার ছেলেকে দেখেই কেমন ভীত চোখে তাকায়। মনে হচ্ছে তার জীবনে এক ভয়ঙ্কর আতঙ্কের নাম তার ছেলে। ইরফান কিছু জিজ্ঞেস করার আগেই তারেক নেওয়াজ দ্রুত বলে ওঠে, ধানমন্ডি রোড 5, হাউস নাম্বার 29-এর প্রথম তলায় তোমার বউ আছে। ইরফান ছোট করে করে বলে, ওকে। কথাটা বলেই ইরফান দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ অসহায় চোখে দেখল তার ছেলে বউ পাগল হওয়ায় তার খুশি হওয়া উচিত নাকি তাকে সেকেন্ডে সেকেন্ডে আতঙ্কে ফেলছে, এজন্য তার মারাত্মক কষ্টে জর্জরিত হয়ে শোক পালন করা উচিত। এসব ভেবে ভদ্রলোক চরম হতাশার শ্বাস ফেললেন। ইরফান বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে দেখে বাড়িতে থাকা মেহমান সহ সকলে অবাক হয়ে তাকিয়ে আছে। বিয়ের আগে বর বাড়ি দেখে সিভিল ড্রেসে কোথায় বেরিয়ে যাচ্ছে। রাতুল এগিয়ে এসে বলে, আরে ইরফান ভাই, তোমার তো বিয়ে, ভুলে গেলে? ইরফান পায়ের গতি না থামিয়ে বরং বাড়িয়ে বলে, বিয়ে ক্যান্সেল। ইরফানের কথাটায় বিনা মেঘে বজ্রপাত পড়ল যেন। রুমা নেওয়াজ এগিয়ে এসে বলেন, এসব কি বলছো বাবা? সব আয়োজন শেষ, আর তুমি বলছো বিয়ে করবে না? ইরফান তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, তোমার হাসবেন্ড আমার বউকে লুকিয়ে রেখে এসেছে। আমি ওকে আনতে যাচ্ছি। আর এসব অ্যারেঞ্জ করার জন্য আফসোস হলে তুমি আর বাবা আরেকবার বিয়ে করে নাও। কথাটা বলে ইরফান আর এক সেকেন্ডও দাঁড়ায় না, বাড়ি থেকে বেরিয়ে যায়। রুমা নেওয়াজের পাশে তারেক নেওয়াজ এসে দাঁড়িয়েছিল। ছেলের কথা শুনে ভদ্রলোক কাশতে কাশতে সোফায় বসে পড়েছে। রুমা নেওয়াজ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। এদিকে রাতুল মাথা চুলকায়। ছেলের দ্বিতীয়বার বিয়ে করতে মন চাইছে না বলে কি সুন্দর করে বাবা মাকে বিয়ে করার অফার করল। কত ভালো ছেলে, কতই না দয়ালু ছেলে। কথাগুলো এক সাইড দিকে হয়েছে, যার ফলে বাইরের কেউ শুনতে পায়নি, নয়তো আজ এত মেহমানের সামনে রুমা নেওয়াজ আর তারেক নেওয়াজের কি হতো। তারেক নেওয়াজ হতাশ। রুমা নেওয়াজ নিজ স্বামীর পানে চাইলে তারেক নেওয়াজ বলে, ও কিছুতেই আমার ছেলে নয়, হলে শুধু তোমার ছেলে। তুমি কি কোনোভাবে বিয়ের আগে এরকম নির্লজ্জ টাইপ ছিলে রুমা? হয়তো বিয়ের পর শুধরে গিয়েছে, তাই আমি বুঝতে পারিনি। তোমার কারণে আমার ভোলা ভালা ছেলের বদলে এরকম একটা বজ্জাত ছেলে হয়েছে।
রুমা নেওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় নিজ স্বামীর পানে। রাতুল শব্দ করে হেসে ওঠে। এগিয়ে এসে বলে, আরে তোমরা এত চাপ নিচ্ছ কেন? এত ভালো ছেলে কোথায় পাবে? কি সুন্দর বিয়ের অফার দিল। তারেক নেওয়াজ দাঁতে দাঁত চেপে বলে, তবে রে। রাতুল এক দৌড়ে পোগাপার। রুমা নেওয়াজ কি বলবেন বুঝলেন না। তার ছেলেটা এভাবে কথা বলে কবে থেকে? ভাবনা রেখে তারেক নেওয়াজের দিকে চেয়ে বলে, তুমি বিয়ের আগে নিশ্চয়ই একটার পর একটা রিলেশন করেছিলে, তখন এসব নির্লজ্জপনা করেছ, সেসবই আমার ছেলেটার মধ্যে ধীরে ধীরে ফুটে উঠছে। এসবের মাসুল আমি তুলব, শুধু বিয়েটা একবার মিটুক। কথাটা বলে জায়গাটি প্রস্থান করে। তারেক নেওয়াজ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তার জীবনে এ কোনো ঝড় এলো? এর চেয়ে তার ছেলে বহিনা ই তো ভালো ছিল। তারেক নেওয়াজের এক চাচাতো ভাই এসে তার পাশে বসলে তারেক নেওয়াজ নিজেকে সামলে নেয়। আর কি বাকি রেখেছে তার বজ্জাত ছেলে, সেসব ভেবেই তার ঘাম ছুটছে। তারেক নেওয়াজের বলা ঠিকানায় এসে ইরফান গাড়ি সাইড করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে ভেতরে ঢুকতে গেলে দেখল মায়রা, ফারাসহ আরও তার আর ফারার কাজিনরা বেরিয়ে আসছে। ইরফান থেমে যায়, তার দৃষ্টি মায়রার পানে। মায়রার পরনে কালো শাড়ি, যার উপর জরি, স্টোন আর এমব্রয়ডারির কাজ। গতকাল ইরফান নিজেই মায়রার জন্য এই শাড়িটি কিনে এনেছিল। সে যতটা ভেবেছিল, মায়রাকে তার ভাবনায় কল্পরানীর চেয়েও বেশি সুন্দর লাগছে। ইরফান কেমন স্থির চোখে মায়রার পানে চেয়ে আছে, যেন এই দিনেই জলজ্যান্ত এক নিখুঁত চাঁদ জমিনের বুকে একটু একটু করে পা ফেলছে। মাথায় কালো স্টোনের হিজাব বাঁধা, দুহাত ভর্তি কালো চুড়ি, মুখে অত্যধিক প্রসাধনীর ছোঁয়া। ইরফান ঢোক গিলল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শার্টের দুটো বোতাম খুলল। দৃষ্টি মায়রার পানে। মায়রা বেশ কসরত করে সিঁড়ি বেয়ে নেমেছে। ইরফানকে দেখে সে সহ ফারাহ আর তাদের কাজিনরা বিস্ময় দৃষ্টিতে তাকায়। ইরফান আর শুদ্ধর বিয়ে পড়ানো হবে এক জায়গায়, আর এর জন্য তারেক নেওয়াজ আর ফারার বাবা আলোচনা করে একটি রিসেপশন বুক করে, যেখানে ইরফান, শুদ্ধ একসাথে যাওয়ার কথা। আর মায়রা যেহেতু ফারার সাথে আছে, তাদের পার্লারের এখান থেকে একসাথে যাওয়ার প্ল্যান। কিন্তু ইরফানকে তাও আবার একদম সাদামাটাভাবে দেখে মায়রার একটু হজম হল না। বিস্ময় নিয়ে ছোট ছোট পায়ে হেঁটে এসে দাঁড়ায় ইরফানের সামনে। অবাক হয়ে বলে, আপনি এখানে কেন? আর আপনার শেরওয়ানি কোথায়? ইরফান মায়রার দিকেই চেয়ে। তার গ্রান্ডমা মায়রাকে একটা ছোট্ট নাকফুল দিয়েছিল। মায়রা নাকে আজ সেই নাকফুল নেই, বরং ওই নাকফুলের জায়গায় গোল রিংয়ের মতো, যেটাকে নথ বলে। কপালের কাছে এসে ঠেকেছে টিকলি। মায়রা এর আগেও সেজেছে, তবে এভাবে না। ইরফান মায়রাকে এর আগে লেহেঙ্গা কিনে দিয়েছিল, কিন্তু শাড়িতে কেমন যেন অদ্ভুত সুন্দর লাগছে। ইরফান আবারও ঢোক গিলে। মায়রা ইরফানকে চুপ করে থাকতে দেখে দুহাতে ইরফানের হাত ধরে ঝাঁকিয়ে বলে, কথা বলছেন না কেন? কি হয়েছে আপনার? ইরফান মায়রার দিকে চেয়েই ডান হাত তুলে তার বুকের বা পাশে দেখিয়ে ছোট করে বলে, এখানে পেইন হচ্ছে। ইরফান এমনভাবে কথাটা বলল, মায়রার মনে হচ্ছে ইরফান বুক ব্যথায় কথাই বলতে পারছে না। ভীষণ বিচলিত হয়ে সেও ইরফানের বুকে হাত রেখে মালিশের মতন করে চিন্তিত কণ্ঠে বলে, শিশরাজ, কি হয়েছে আপনার? চলুন ডক্টরের কাছে যাই, পরে বিয়ে করা যাবে। ইরফান মায়রার চিন্তিত মুখপানে দৃষ্টি রেখে বলে, আমার মেডিসিন আছে। মায়রা বিচলিত হয়ে বলে, তাহলে দ্রুত মেডিসিন খেয়ে নিন। ইরফান ছোট করে বলে, খাবো। তোমাকে আসতে হবে। মায়রা কথা বাড়াল না। এমনিতেই ইরফানের সেই নাক দিয়ে রক্ত পড়ার দৃশ্য মায়রা এখনো ভুলতে পারে না, মনে হলেই তার শরীরে কেমন কাটা দেয়। ইরফান না বললেও সে ইরফানের সাথে যেত। পিছু ফিরে ফারাহদের বলার জন্য যেতে চাইলে ইরফান মায়রার হাত টেনে তার গাড়ির দিকে যায়। মায়রা দ্রুত বলে ওঠে, আরে আরে, 2 মিনিট দাঁড়ান, আমি ওদের বলে আসি। ইরফান শুনল না। মায়রা পিছু ফিরে গলা চড়িয়ে বলে, আপু তোমরা চলে যাও, আমি উনার সাথে যাচ্ছি। কথাটুকু বলার মাঝেই ইরফান পিছু ফিরে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, আবার সাথে সাথে নিজেই নিজের মুখ চেপে ধরে। মানুষ কি বলবে? বিরক্তি কণ্ঠে বলে, আমাকে নামান। এখানে অনেক মানুষ, আর আপনি না অসুস্থ। উফ, নামান তো। ইরফান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তার গাড়িতে গিয়ে বসে। ড্রাইভিং সিটে সে বসে মায়রাকে তার কোলে বসায়।
সময় নষ্ট না করে গাড়ি স্টার্ট দেয়। মাইরা পাশের সিটে বসতে চাইলে ইরফান বাদ সাধে। কয়েক মিনিট গাড়ি চালিয়ে ব্রেক কষে। মাইরা আশেপাশে তাকিয়ে দেখল এটা একদম ফাঁকা একটা জায়গা। ইরফানের দিকে তাকিয়ে বলে, এটা কোথায় আসলেন? বাড়ি যাবেন না? ওষুধ তো বাড়িতে, তাই না? তাহলে বা? মাইরা আর কথা বলার সুযোগ পায় না। ইরফান দুহাতের আজলায় মাইরার মুখ নিয়ে ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা বুঝতেই পারেনি। ক্ষণে ক্ষণে ইরফান মাইরার সব সাজ এলোমেলো করতে উদ্যত হয়। মাইরা ইরফানের থেকে ছাড়া পেতে চায়, ইরফান ছাড়লে তো। দুহাতে শক্ত করে মাইরার কোমর জড়িয়ে ধরে। মাইরা ভীষণ ছটফট করে। ইরফানকে ভীষণ এলোমেলো লাগে। মাইরা বেশ কসরত করে ঠেলে ঠুলে ইরফানকে সরিয়ে রেগে তাকায় ইরফানের দিকে। ইরফান বিরক্ত চোখে তাকায়। মাইরাকে আবারও টেনে নিতে চাইলে মাইরা চেঁচিয়ে ওঠে, অসভ্য লোক, আপনি না অসুস্থ? নিজের ওষুধ না খেয়ে আমার সাথে কি শুরু করেছেন? আমাকে বিয়ে করতে দিবেন না? শেষকাল থেকে না খেয়ে সেজেছি, আর আপনি সব এলোমেলো করে দিলেন। বলতে বলতে মাথায় জড়ানো এলোমেলো হিজাব খুলে ফেলল। একদম যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে। ইরফান কোনো কথা ছাড়াই আবারও মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা ছটফট করে। এত রাগ লাগছে তার। দুহাতে ইরফানের দাড়ি ধরে টানে। ইরফান মাইরাকে ছেড়ে মাইরার দুহাত ধরে রেগে বলে, স্টুপিড, কি প্রবলেম? মাইরা অসহায় কণ্ঠে বলে, আপনি আসলেই খুব খারাপ। আমার সব নষ্ট করে দিলেন। আমি বিয়েই করব না। আপনি বাড়ি গিয়ে ওষুধ খান। ইরফান চোখ ছোট ছোট করে বলে, বিয়ে ক্যান্সেল? আর আমার মেডিসিন আমার কাছেই আছে, বাড়ি গিয়ে কি করব? মাইরা অবাক হয়ে বলে, তাহলে খাচ্ছেন না কেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, খাচ্ছিলাম তো। তুমি ডিস্টার্ব করছো। মাইরা চোখ বড় বড় করে বলে, আপনি কি পাগল? আপনি তো ওষুধটা বেরই করেননি। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, মেডিসিন তো তুমি। মাইরা চোখ ছোট ছোট করে বলে, আপনার না বুকে ব্যথা? ইরফান মাইরার লিপস্টিক মেশানো ঠোঁটজোড়ায় ডান হাতের বুড়ো আঙুল চালিয়ে ঠান্ডা গলায় বলে, বউ এভাবে সাজলে আমার বুকে পেইন হয়। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম বার্ডফ্লাওয়ার মেডিসিন খেতে হয়। মাইরা ইরফানের কথা বুঝতে পেরে কেমন লজ্জায় মিয়ে যায়। ইরফান মাইরার নাকের নথ ঘোরাতে ঘোরাতে বলে, সুন্দর লাগছে। মাইরা আরও লজ্জা পায়। ইরফান এভাবে কখনো তার প্রশংসা করেনি। প্রথমবারের মতো এমন প্রশংসা পেয়ে মাইরার হাত পা দিয়ে যেন ঠান্ডা কিছু বয়ে যায়। নিচু মাথা আরও নিচু করে নেয়। ইরফানের ফোনে কল আসে। ইরফান বিরক্ত হয়। বিরক্তি নিয়ে পকেট থেকে ফোন বের করে দেখল শুদ্ধর কল। কল রিসিভ করলে ওপাশ থেকে শুদ্ধ বলে, শুনলাম তুই নাকি পার্লারে গিয়েছিস। তুই কি চাইছিস আমার চেয়ে তোকে যেন বেশি সুন্দর লাগে? সে তুই চাইতেন পারিস, কিন্তু পার্লারে গেলে তো তোকে হিজড়া বানিয়ে দিবে। ছ্যাঃ, তোর কি রুচি রে? ইরফান রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে ফালতু কথা রেখে কাজের কথা বল। শুদ্ধ হেসে বলে, আমি সহ সবাই তোর জন্য বসে আছি। তাড়াতাড়ি আয়, রিসেপশনে যাব। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, বলেছি তো বিয়ে ক্যান্সেল। শুদ্ধ পাত্তা না দিয়ে বলে, আরে ভাই, সে তো তুই মাইরাকে ডোন্ট লাইক ইউ করতে করতে ওকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারিস না। সেরকমই এখন দেখা যাবে। বিয়ে ক্যান্সেল বলে আরও 10 বার বিয়ে করার জন্য লাফাবি। মাইরা ইরফানের কান থেকে ফোন টেনে তার কানে নেয়। অতপর ইরফানের দিকে চেয়েই বলে, ভাইয়া আমি বিয়ে করব। আপনি যে আমার জন্য ছেলে দেখতে চেয়েছিলেন, দেখেনি। শুদ্ধ হেসে বলে, হ্যাঁ হ্যাঁ মাইরা দেখে। আর শোনা গেল না। ইরফান রেগে মাইরার থেকে ফোন কেড়ে নিয়ে ফোন সুইচ স্টপ করে দিয়ে গাড়ির ব্যাকসিটে ছুঁড়ে মারে। মাইরা দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে যেতে চাইলে ইরফান দুহাতে মাইরাকে শক্ত করে তার সাথে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, কাকে বিয়ে করবে বলছিলে? মাইরা মোচড়ামুচড়ি করতে করতে বলে, আপনাকে আপনাকে ছাড়ুন আমায়। আমার হাড়গোড় সব ভেঙে গেল। ইরফান হাতের বাঁধন ঢিলে করার বদলে আরও শক্ত করল।
মাইরা অসহায় কণ্ঠে বলে, ছাড়ুন আমায়। আপনাকেই তো বিয়ে করতে চাইছি। কিন্তু আপনি কি আমায় বিয়ে করতে চান না? গিরগিটি একটা। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড বাদর, বিয়ে করলে টাইম ওয়েস্ট হবে। মাইরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। মানে সময় নষ্ট হয় বলে বিয়ে করবে না? এই লোকটাকে কি বলা উচিত? রেগে বলে, হায়রে আমার পাঞ্চুয়াল মানুষ রে। সময় বাঁচিয়ে কোনো মহাকাশে অভিযান চালাবেন আপনি? ইরফান হাতের বাঁধন সামান্য ঢিলে করে একটু হেসে বলে, তোমার মহাকাশে? মাইরা থতমত খেয়ে তাকায়। চোখ বুজে নেয়। মাথাটা নিচু করে থুতনি একদম গলার নিচে নামিয়ে ফেলে। ইরফানের ঠোঁটের কোণে লেপ্টে থাকা হাসি আরেকটু দীর্ঘ হয়। অতঃপর বলে, আমার কাছে মাস্ক আছে। তুমি চাইলে মাস্ক দিয়ে মুখ ঢাকতে পারো। মাইরা রেগেমেগে দুহাতে ইরফানের গলা চেপে ধরে বলে, আপনার চেয়ে একটা অসভ্য লোক ও ভালো আছে। ইরফান গাল চুলকায়, সাথে মাইরার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে বাঁকা হাসি। মাইরা আবারও লজ্জা পায়। দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে গিয়ে বসে। এবার ইরফান কিছু বলল না। মাইরা দেখল ইরফান সে একই ভঙ্গিতে তার দিকে চেয়ে আছে। মাইরার কান্না পাচ্ছে। গাড়ির ড্যাশবোর্ডের উপর থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে ইরফানের দিকে ছুঁড়ে মেরে বলে, অসভ্য লোক। আপনি একটা বখাটে, আপনি আমাকে টিচ করছেন। আমি আপনাকে একদম ছাড়ব না বলে দিলাম। ইরফানের তবুও কোনো পরিবর্তন নেই। বরং মাইরার অবস্থা দেখে হাসি চওড়া হয়। আর মাইরার লজ্জা বাড়ে। মাইরা সিটের উপর পা তুলে একদম উল্টো ঘুরে বসল। এই অসভ্য লোকের দিকে সে আজ মরে গেলেও তাকাবে না। ইরফান কিছু বলল না। চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। একটু পর পর আর চোখে মাইরার দিকে তাকায়। মাইরা একবার ইরফানের দিকে তাকিয়েছিল, চোখাচোখি হওয়ায় মাইরা আবার সাথে সাথে ওদিক ফিরে। ইরফান ডান হাতে স্টিয়ারিং ঘোরায়, বা হাতের বুড়ো আঙুল দিয়ে চাপ দাড়িতে স্লাইড করতে করতে ঠোঁট বাঁকিয়ে বলে, স্পেশাল মোমেন্টে লজ্জা পাওয়া উচিত, বা তুমি অপোজিট কেন? মাইরা এবার এগিয়ে এসে দুহাতে ইরফানের মুখ চেপে ধরে কান্নামাখা গলায় বলে, আল্লাহর দোহাই, এবার আপনি চুপ করুন। ইরফান বা হাতে মাইরাকে তার কোলে ভালোভাবে বসিয়ে মাইরার মাথা তার বুকে রেখে স্বাভাবিক হয়ে বলে, ওকে, আপাতত রেস্ট কর। মাইরা আর কিছু বলল না। ওভাবেই থাকল। ইরফান শুদ্ধকে কল করে জানিয়ে দিয়েছে সে আর মাইরা এখান থেকেই রিসেপশনে যাবে। শুদ্ধদের চলে যেতে বলেছে। মাইরাকে একটি রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাইয়েছে। এরপর ঔষধের দোকানে গিয়ে মাইরার দুপুরের আর রাতের ঔষধ কিনেছে, সাথে একটি পানির বোতল। এগুলো কিনে গাড়িতে এসে বসে ইরফান। মাইরার দিকে ঔষধ আর পানি বাড়িয়ে দিল। মাইরা বিনা বাক্যে ঔষধ খেয়ে নেয়। তার তো মনেই ছিল না সে বাড়িতেই ঔষধ রেখে এসেছে। ইরফান মাইরার কাছে থাকা একটি ছোট্ট ব্যাগে রাতের ঔষধ রেখে বলে, এটা রাতে মনে করে খাবে। আমি বিজি থাকতে পারি। মাইরা ভীষণ আপ্লুত হল ইরফানের সব মনে আছে দেখে। এরপর ইরফান বেশ কিছুক্ষণ ড্রাইভ করে একটি শপিং মলে যায়। গাড়ি থেকে নামার আগে মাইরার শাড়ি যে একটু একটু এলোমেলো হয়েছিল তা সুন্দর করে ঠিক করে দেয়। হিজাব দিয়ে মাইরার মাথা ঢেকে দিয়ে মৃদুস্বরে বলে, ট্রায়াল রুমে গিয়ে হিজাব বেঁধে নিবে, ওকে? মাইরা আবদার করে বলে, আপনি বেঁধে দিন। ইরফান মাইরার মুখের দিকে তাকায়। সে তো কখনো হিজাব বাঁধেনি। মাইরার আবদার মানল চুপচাপ। বেশ অনেকটা সময় নিয়ে মাইরাকে হিজাব বেঁধে দেয়। এরপর তার ফোনের সেলফি ক্যামেরা অন করে মাইরার সামনে ধরে বলে, পছন্দ হয়েছে কি? মাইরা হেসে বলে, আসলেই অনেক ভালো হয়েছে। আপনি কেমন জানেন? যে ক্লাস 6-7-এ একটা গাইড পড়তাম, একের ভিতর সব, আপনি সেই গাইডের মতো। মানুষ একটা, ভেতরের সব গুণই আছে। ইরফান ফোন পকেট রেখে বলে, আর তুমি মানুষের ভেতর বাদর। উপরে মানুষ, ভেতরে বাদরামিতে ভরা। মাইরা ভোতামুখে তাকায়। সে কি সুন্দর প্রশংসা করল, আর এই লোকটা কি করল? মাইরা একটু ঝুঁকে ইরফানের পকেট থেকে ফোন বের করে। ইরফান কিছু বোঝার আগের একদম রাস্তার মাঝে ফোন ছুঁড়ে মারে। ইরফান হতভম্ব হয়ে দ্রুত মাইরার পাশের জানালায় উকি দিয়ে দেখল তার ফোন অলরেডি কয়েকটা গাড়ি পিষে দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। ইরফান মাইরার দিকে চেয়ে রেগে বলে,
স্টুপিড, কি করলে এটা? ওখানে আমার কত ইম্পর্ট্যান্ট থিম ছিল, কোনো আইডিয়া আছে তোমার? মাইরা তার সিটে বসে ভাবলেশীনভাবে বলে। আপনি জানেন না, বাদরদের মাথায় বুদ্ধি থাকে না। ওরা হাতের কাছে যা পায়, পছন্দ না হলে সেটাই ছুঁড়ে ফেলে দেয়। বাদর বলবেন, আবার বাদর আমি সহ্য করবেন না, তা তো হবে না সোনা। ইরফান চোখ ছোট ছোট করে বলে, সোনা। মাইরা থতমত খেয়ে বলে, ওটা একটা ডায়লগের মতো। ইরফান হতাশ হয়ে আরেকবার তার গুঁড়ো হওয়া ফোনটার দিকে তাকাল। স্টুপিডটা তার কত কাজ বাড়িয়ে দিল। মাইরা মিটিমিটি হাসে। ভালোই হয়েছে। মূলত তার রাগ হয়েছিল। অসভ্য লোক, শুধু তার বদনাম করবে। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে গাড়ি থেকে বের হয়। অপর পাশে গিয়ে গাড়ির ডোর খুললে মাইরা বেরিয়ে আসে। ইরফান মাইরার হাত ধরে সামনে এগিয়ে যায়। মাইরা একটু পর পর ইরফানের দিকে তাকায়। সে বোধহয় ফোনটা ফেলে দিয়ে ঠিক করেনি। মিনমিন করে বলে, আপনি কি আমার উপর রাগ করেছেন? আমি আসলে বুঝতে পারিনি। ইরফান বা হাতে মাইরাকে তার সাথে আগলে নিয়ে ঘাড় বাঁকিয়ে মাইরার কপালে চুমু এঁকে মৃদু হেসে বলে, ইটস ওকে, আই উইল ম্যানেজ, ডোন্ট ওয়ারি। মাইরা কিছু বলল না। ইরফানকে তার ভীষণ অদ্ভুত লাগে এখন। না চাইতেও আগের ইরফানের সাথে মেলাতে যায়, আর তখন তার মনে হয় সে বর্তমানে কল্পনার জগৎ বাস করছে। ইরফান শপিং মল থেকে ব্ল্যাক কালারের শেরওয়ানির সাথে প্যান্ট কিনে ট্রায়াল রুম থেকে বেরিয়ে আসে। মাইরা মুগ্ধ দৃষ্টিতে ইরফানকে দেখে। ইরফানের যে কালো পছন্দ তা মাইরা এতদিনে বুঝেছে। কিন্তু মজার ব্যাপার হলো, ইরফানকে কালোতেই ভীষণ সুন্দর লাগে মাইরা কাছে। আর ইরফানের চক্করে মাইরার চোখেও এখন শুধু কালো সবকিছুই সবার আগে চোখে পড়ে। ইরফান এগিয়ে এসে মাইরার হাত ধরে বাইরে বের হয়। ইরফান হঠাৎই দাঁড়িয়ে যায়। মাইরা ইরফানের দিকে চেয়ে বলে, কি হয়েছে? ইরফান মাইরার শাড়ির এলোমেলো কুচির দিকে চেয়ে আছে। গাড়িতে ওভাবে এলোমেলো হয়ে বসার কারণে মাইরার শাড়ির কুচি একদম নষ্ট হয়ে গিয়েছে বলা যায়। মাইরা আবারও কিছু বলার আগেই ইরফান হাঁটু মুড়ে বসে খুব মনোযোগ সহকারে মাইরার শাড়ির কুচি একটা একটা করে গুছিয়ে দেয়। মাইরা মাথা নিচু করে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে ইরফানের পানে। আশেপাশে অনেক পথচারী দাঁড়িয়ে পড়েছে। আবার অনেকের পথের চলাচল থামেনি, তবে দৃষ্টি ঘুরে ফিরে ইরফান মাইরার পানে আসছে। ইরফান খুব নিখুঁতভাবে মাইরার শাড়ির সবগুলো কুচি সাজিয়ে দেয়। এরপর বসা থেকে দাঁড়িয়ে মাইরার হাত ধরে তার গাড়ির দিকে এগিয়ে যায়। মাইরা ইরফানের দিকে চেয়ে হাঁটছে। সে তার অনুভূতি কি করে বোঝাবে? একটু পর কাপা কণ্ঠে ডাকে, শিশরাজ। ইরফান সামনে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলে, আই ডোন্ট লাইক ইউ, বার্ডফ্লাওয়ার। মাইরা ইরফানের কথা শুনে হেসে ফেলল। শব্দ করে হেসেছে। ইরফানের মুখে এই কথাটা কেন যেন ভালোই লাগল। একটু পর হাসি থামিয়ে দুহাতে ইরফানের বা হাতে জড়িয়ে ধরে হাঁটতে হাঁটতে বলে, আই হেট ইউ শিশরাজ। ইরফান আর চোখে মাইরার দিকে তাকায়। সূক্ষ্ম হাসল। কিছু বলল না। মাইরার মুখেও হাসি। এখনও অনেকেই দুজন কপত কপতির পানে মুগ্ধতা মিশিয়ে তাকিয়ে আছে। ইরফান, মাইরা একবারের জন্যও নিজেদের রেখে অন্যদিকে মন দেয়নি। তারা হয়তো জানেও না, তাদের এমন দৃশ্য অনেকেই দুচোখের পাতায় মুগ্ধতার সহিত ভরে নিয়ে তাদের গন্তব্যের পথে গিয়েছে। রিসেপশন জুড়ে শুধু মানুষ আর মানুষ। ফারাহদের আত্মীয়রা এসে শুদ্ধর সাথে পরিচয় হয়, আবারও কেউ কেউ এমনভাবে তাকায়, শুদ্ধর মনে হচ্ছে সে নতুন বউ। তার মুখ ঢাকার জন্য বিছানা থেকে চাদর তুলে আনা উচিত ছিল। শুদ্ধর মনটা খারাপ। সে ফারাহকে দেখতে পায়নি। রিসেপশনে এসে ইরফানের জন্য ওয়েট করতে করতেই যেন সে বুড়ো হয়ে যাবে। বেদ্যপ বিয়েটা করে বউকে নিয়ে যা। আর এই ফারাহটা যে কোথায়? একেবারে দেখেনি তা নয়। একবার দেখেছিল, কিন্তু মুখ দেখতে পায়নি। তাকে দেখেই আরো বেশি এমন করছিল, আজ যদি সে বর না হতো, তবে ফারাহকে থাপ্পড় দিত একটা। তাকে মুখটা একটুখানি দেখতে দিল না, এসব নেওয়া যায়। নাসিম আর তার মা গ্রাম থেকে এসেছে। নাসিম আসবে না বলে পণ করেছিল, কিন্তু ফাইজ আর ইরফানের বাবা যেন পারলে তার পা ধরছিল, এরপরও যদি না আসতো, বেয়াদবি হয়ে যেত। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে বলে, বাল, বিয়েই করব না। নাসিম চোখ ছোট ছোট করে বলে, করিস না। কে তোকে ধরে বেঁধে বিয়ে দিচ্ছে? শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, ভাই আমার মারাত্মক কষ্ট রে। ফারার মুখ দেখতে পায়নি। তুই ভাবতে পারছিস আমি এই মুহূর্তে একটা ছ্যাঁকা খাওয়া পাবলিক?
নাসিম হেসে কিছু বলতে চাইলেও মায়রাকে দেখে থেমে যায়। ধীরে ধীরে হাসি মিলিয়ে যায়। মায়রা ইরফানের হাত ধরে মাত্র ভেতরে প্রবেশ করল। ইরফানের গায়ে কালো শেরওয়ানি, মায়রার পরনে কালো শাড়ি। শুদ্ধ আর চোখে নাসিমের দিকে তাকায়। নাসিম যেন টেনে হিচড়ে তার চোখ দুটো মায়রার থেকে সরিয়ে মেঝেতে নিবন্ধ করল। ফারাহ যেখানে আছে, মায়রাকে সেখানে নিয়ে যায় সবাই মিলে। ইরফান এগিয়ে আসে শুদ্ধর কাছে, যেখানে মুরব্বীরা সবাই আছে। তারেক নেওয়াজ, ফাইজের বাবাসহ আরও সব মুরব্বীরা আছে। শুদ্ধ ইরফানের মাথা ফাঁকা দেখে তার নিজের মাথার পাগড়ি খুলে ইরফানের মাথায় দিল। ইরফান সাথে সাথে মাথা থেকে সেটি নামিয়ে ঠাস করে শুদ্ধর মাথায় রাখে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে মাথায় দে এটা, নয়তো তোকে দেখে আমি বড় ফিল পাচ্ছি না। ইরফান গম্ভীর গলায় বলে, আমার বউ ফিল করতে পারলেই হবে। নাসিম পাশ থেকে মৃদু হাসল। ইরফান তার দিকে একবারও তাকায়নি, উল্টে তাকে যে ইচ্ছে করে এভয়েড করছে এটাও বুঝতে পারল। নাসিম গলা ঝেড়ে বলে, দোস্ত কংগ্রাচুলেশনস। ইরফান নাসিমের দিকে তাকাল না। সামনের দিকে এগিয়ে যেতে যেতে ছোট করে বলে, থ্যাঙ্কস। শুদ্ধ একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার নাসিমের দিকে। নাসিমের দিকে একটু এগিয়ে এসে বলে, একটু সময় দে। ও ঠিক হয়ে যাবে। নাসিম কিছু বলল না, চুপ করে থাকল। একটা চাপা শ্বাস ফেলে মায়রা ফারার পাশে গিয়ে বসলে দেখল কোথা থেকে মিলা দৌড়ে এসে মায়রার উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ে। মায়রাও মিলাকে জড়িয়ে ধরে। একটু পর মিলা মায়রাকে ছেড়ে কোমরে হাত দিয়ে বলে, কই ছিলি রে তুই? সেই কখন থেকে এসে বসে আছি। মায়রা কিছু বলার আগেই মিথিলা বলে ওঠে, আজ আমাদের ইরফান ভাইয়ের মতো স্বামী নাই বলে কারো কোলে উঠতে পারি না। মায়রা ভীষণ লজ্জা পায়, ইরফানকে উল্টে পাল্টে ধুতে ইচ্ছে করল তার। অসভ্য লোক একটা। মিলা চোখ ছোট ছোট করে তাকায়। কানের কাছে মুখ নিয়ে বলে, তোর কাছে থেকে ছেলেদের পারফিউমের গন্ধ পাচ্ছি ময়না, সামথিং সামথিং। মায়রা রেগে বলে, হ্যাঁ তো বাল যা তো, যা খা, খেয়ে বিদেহ হো। মিলা কোমরে হাত দিয়ে বলে, এই বেদ্যপ আমি খালি খেয়ে যাব কেন? সাথে বান্ধিয়াও নিয়ে যাব। মিলার কথায় সবাই হেসে ফেলল। মায়রাও হেসে ফেলল। লাবিব কোথা থেকে দৌড়ে এসে মায়ের কোলের উপর হাত রেখে বলে, আপুই আপুই আমাকে তুমু কাও। আমি ছুকিয়ে গেছি। লাবিবের কথা শুনে সবাই অবাক হয়ে তাকায়। মায়রা লাবিবকে কোলে নিয়ে বেশ কয়েকটা চুমু খায়। পাশ থেকে ফারাহ লাবিবের গাল টেনে বলে, আপুই এর চুমু না খেলে তুমি শুকিয়ে যাও। লাবিব মাথা উপর নিচ করে। লাবিবের কাণ্ডে সবাই হাসছে। মিলা এগিয়ে এসে বলে, এই ছানা তোমাকে এত পাকা পাকা কথাকে শিখিয়েছে? লাবিব মিলার দিকে তাকিয়ে বলে, খুচিব দুলাবাই। মায়রা কেসে ওঠে। মিলা চোখ বড় বড় করে বলে, কি সাংঘাতিক শালা দুলাভাই রে। একজন শিখিয়েছে, আরেকজন শিখে নিয়েছে। মায়রা কপাল চাপড়ায়। এই অসভ্য লোকটা তার দুধের ভাইটাকে যে আর কি কি শিখিয়েছে, আল্লাহ জানে আর সে জানে। ইনায়া অবাক হয়ে বলে, আল্লাহ, ভাইয়া এসব শিখিয়েছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মায়রা বিড়বিড় করে, তোমাদের ভাই যে কি পরিমাণ অসভ্য সেটা যদি তোমরা জানতে। বহুরূপী একটা। উপরে উপরে ভালো সেজে থাকে। কিছুক্ষণ পর ইরফান আর শুদ্ধর সামনে কাজী সাহেব বসে। ইরফানের পাশে তারেক নেওয়াজ বসেছে, একটু দূরে মায়রার মা বসেছে। আর শুদ্ধর পাশে বসেছে ফারার বাবা, তার পাশে ফাইজ। ফাইজ একটু পর পর ইনাকে গিয়ে দেখে আসে। এমনিতেই তার বউ অল্প বয়সে তার বাচ্চাটাকে পেটে নিয়ে ঘুরে বেড়ায়, ফাইজের চিন্তার শেষ নেই। কাজী সাহেব বেশ কিছু কথাবার্তা বলে ইরফান আর তারেক নেওয়াজের উদ্দেশ্যে জিজ্ঞেস করে, কাবিন কত? ইরফানের এসব বিষয়ে জানা নেই। গতবার তো শুধু কোথায় যেন সাইন করেছিল আর কবুল বলেছিল। তাই কৌতূহলী চোখে প্রশ্ন করে, হোয়াট ইজ কাবিন? কাজী সাহেব বোঝানোর স্বরে বলে, কাবিনে যা টাকা দিবে সেই পরিমাণ টাকা স্ত্রীকে দিতে হয়, আর তোমাদের বিচ্ছেদ হলে তখন এটা তোমার স্ত্রীকে পুরোপুরি পরিশোধ করে দিতে হবে। কথাটা শুনে ইরফান কটমট দৃষ্টিতে তাকায় কাজী সাহেবের দিকে। ভদ্রলোক হেসে কথাগুলো বলছিল। কিন্তু ইরফানের অমন শক্ত মুখ দেখে তার মুখ থেকে হাসি সরে যায়। ভাবল, সে কি ভুল কিছু বলে ফেলল নাকি।
ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আর ইউ ম্যাড? আমি আমার বউকে ছাড়ব কেন? এসব ফালতু রুলস টেনে এনে আমার বিয়ে পড়াতে এসেছেন। চলবে ইনশাআল্লাহ।